আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড এভরিওয়ান। ওয়েলকাম টু লুক এন্ড লজিক। সো আজকের এই লেকচার ভিডিওতে আমরা অপারেটিং সিস্টেমের একটা কোশ্চেন সলভ করব, যেখানে হচ্ছে মূলত আমরা ডাইনিং ফিলোসফারের একটা রিলেটেড একটা প্রবলেম সলভ করব। আফটার দ্যাট হচ্ছে আমরা একটা স্কেডিউলিং, আমরা হচ্ছে এখান থেকে একটা র্যাক থেকে বা এটা কি বলে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে আমরা হচ্ছে মূলত একটা ম্যাট্রিক্স তৈরি করব। আফটার দ্যাট সেটা থেকে ব্যাংকার্স অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমরা দেখবো যে এখানে কোনো ডেডলক আছে কিনা। এরপরের কোশ্চেন আমরা দেখবো হচ্ছে আমাদের এটাই কি বলে আমাদের মেমোরি অ্যালোকেশন। ঠিক আছে, যে এখানে হচ্ছে আমরা ফার্স্ট ফিট অ্যাপ্লাই করে দেখবো যে এখানে অ্যাকচুয়ালি কি আসতেছে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কতটুকু, এটা আমরা মেজার করব। এবং এই তিনের এরই বি নাম্বার, যেটা আরেকটা 5 নম্বরের কোশ্চেন, ওইখানে আমাদের আরেকটা কোশ্চেন করা থাকে, সেটা হচ্ছে আচ্ছা এখানে কোশ্চেনটা অ্যাড করা নেই। তিনের এর বি নাম্বারটা হচ্ছে, আচ্ছা এটা কি সম্ভবত আমি হচ্ছে একটু করে নিয়ে গেলে, আচ্ছা এটা একটু পরে আমি অ্যাড করে দিচ্ছি। সো তিনের এর বি নাম্বারে আমাদের এই কোশ্চেনটার এগেইনস্টে থাকে যে এই ফার্স্ট স্প্লিট বাদে অন্য কোনো বেটার অ্যাপ্রোচ আছে কিনা, যে এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আর একটু কমানো যায়। ওকে, সো এটাও 5 নাম্বার, সো এটা 5 নাম্বার, ওইটা 5 নাম্বার, সো এটাও আমরা সলভ করব। এরপর হচ্ছে আমরা আমাদের এখানে হচ্ছে একটা ইয়ে দিয়ে আছে, ডিস্ক স্কেজুলিং এর অ্যালগরিদমের কোশ্চেন দিয়ে আছে। সো এটা হচ্ছে আমরা দেখবো, যদিও এটা আমরা লাস্ট একটা ভিডিওতে এটা সলভ করেছিলাম। সেটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা দেখি, সরি, হ্যাঁ, আমরা যদি এখান থেকে দেখি ডিস্ক স্কেজুলিং অ্যালগরিদম, সো এখানকার এই ডিস্ক স্কেজুলিং অ্যালগরিদমের 15 মিনিটে যদি আসেন, তাহলে এই যে অ্যালগরিদমটা একবার সেম কোশ্চেনটা আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এখানে পুরো সেম কোশ্চেনটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আর ফার্স্ট কোশ্চেনের আগে আমার সাজেশন থাকবে, ফার্স্ট কোশ্চেন সলভের আগে এই ডাইনিং ফিলোসফার প্রবলেমে যেটা আছে এটাকে দেখে আসার। কারণ এই ডাইনিং ফিলোসফার প্রবলেমেরই 3 নাম্বার কেসটাই হচ্ছে অ্যাকচুয়ালি কোশ্চেনে হুবহু চলে আসছে। ঠিক আছে, 3 নাম্বার কেসটা একবার হুবহু এখানের অ্যান্সার। আশা করি জিনিসটা আমি এক্সপ্লেন করতে পারছি। সো চলেন শুরু করা যাক একটা একটা করে। সো আমরা এখানে প্রথমটা কি বলছে, in a design studio 5 graphics designers are working around a round table। তার মানে কি, একটা টেবিলের এগেইনস্টে 5 জন, এই যে এখানে যদি ধরি রাউন্ড টেবিলের এগেইনস্টে 1 নাম্বার ইঞ্জিনিয়ার 2 3 4 5 5জন কাজ করতেছে। টু কমপ্লিট এ টাস্ক ইচ ডিজাইনার নিডস টু শেয়ার রিসোর্সেস এট দ্য সেম টাইম। প্রত্যেকটা ডিজাইনারের দুইটা কি লাগবে, শেয়ার রিসোর্স লাগবে একবারে সেম টাইমে। যদি এখানে যে রিসোর্স গুলো হচ্ছে এইগুলা, বাট রিসোর্স গুলোর ডিস্ট্রিবিউশন এখানে ঠিক নাই, চ্যাট জিপিটি ভুলভাল দিছে, বাট এখানে একটু ভালো লাগতেছে দেখে আমি রাখছি। সো এ গ্রাফিক্স ট্যাবলেট অন দ্য লেফট, লেফট সাইডে একটা গ্রাফিক্স ট্যাবলেট আছে তার, এবং কালার ক্যালিব্রেশন ডিভাইস অন দ্য রাইট। ঠিক আছে, সো এই যে গ্রাফিক্স ট্যাবলেট এটা, আর কালার ক্যালিব্রেশন ডিভাইস হচ্ছে এটা। ঠিক আছে, প্রত্যেকের ডান পাশে এবং বাম পাশে এগুলো আছে। বোথ ডিভাইসেস আর শেয়ার্ড বিটুইন নেইবারিং designers in a circular arrangement at one point। একটা পয়েন্টে দেখা গেল all designers pick up the device on their left side and then try to pick up the one on their right side which is already in use. As a result everyone is waiting and no one can continue। So আপনারা যারা হচ্ছে ডাইনিং ফিলোসফার প্রবলেম করছেন তারা এটা ইজিলি বুঝতে পারছেন। আর চলেন এটাকে আরেকটু ইন্টারপ্রেট করি, যে এখানে অ্যাকচুয়ালি বলছে কি, আমাদের 5টা ইঞ্জিনিয়ার, আমি ধরে নিচ্ছি এটা ইঞ্জিনিয়ার 1, এটা ইঞ্জিনিয়ার 2, এটা ইঞ্জিনিয়ার 3, ইঞ্জিনিয়ার 4, ইঞ্জিনিয়ার 5। ঠিক আছে, 5টা ইঞ্জিনিয়ারকে আমি একটা রাউন্ড টেবিলে বসালাম, এবং প্রত্যেকের দুই পাশে ডিভাইস আছে। এই পাশে একটা ডিভাইস, এই পাশে আছে ধরে নিচ্ছে ট্যাবলেট, আর এই পাশে আছে হচ্ছে ক্যালিব্রেশন টুল। ওকে, ক্যালিব্রেশন টুল, আবার এটার এই পাশে ক্যালিব্রেশন টুল, এখানে আছে হচ্ছে ট্যাবলেট। ওকে, এইভাবে আমি আর কি জিনিসটা বুঝতে বা ইয়া করতে পারি। সো এইভাবে করে আমাদের এখানে পুরো সার্কুলেশনটা আছে। সো আমরা বুঝতে পারতেছি যে সবাই যদি, ঠিক আছে, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারই যদি আমাদের কি তার লেফট সাইড থেকে এলিমেন্টটাকে নেয়, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের একটা কাজ কমপ্লিট করতে গেলে দুইটা রিসোর্সই লাগবে, কালার ক্যালিব্রেশন টুলও লাগবে, গ্রাফিক্স ট্যাবও লাগবে। সো ইঞ্জিনিয়ার্সরা যদি সবাই যদি হচ্ছে দ্রুত করে তাদের লেফট সাইড থেকে এলিমেন্ট নেওয়া শুরু করে, এই বান্দা তার লেফট সাইড থেকে নিল, 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 তাহলে সমস্যাটা যেটা হবে, সবার কাছে একটা একটা করে ডিভাইস চলে যাবে। বাট রাইট সাইডে এসে দেখবে এই বান্দার লেফট সাইড থেকে যখন এলিমেন্টটা নিচ্ছে, এই যে এলিমেন্টটা নিচ্ছে, তখন এই বান্দার লেফট সাইড কিন্তু আবার হচ্ছে এইটা। তার মানে কি, এই জায়গার যে এলিমেন্টটা আছে সে এটা নিয়ে নিচ্ছে, অর্থাৎ এই বান্দার রাইট সাইডের এলিমেন্টটা কিন্তু আর সে পাচ্ছে না। প্রত্যেকের কাছে সিনারিওটা সেম। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা ডাইনিং ফিলোসফার প্রবলেম। সো ডাইনিং ফিলোসফার প্রবলেমের যে অ্যানালজি ছিল ওইটার সাথে একবারে হুবহু ম্যাচ করতেছে। এবং এটার সলিউশন কি ছিল, এটার সলিউশন ছিল হচ্ছে আমাদের প্রথম 4জন ইঞ্জিনিয়ারকে আমরা সাজেস্ট করব, প্রথম 4জন ইঞ্জিনিয়ারকে আমরা বলবো যে ভাই প্রথমে লেফট যে এলিমেন্টটা আছে সেটাকে আগে পিক করবেন, তারপরে রাইটটাকে পিক করবেন। ঠিক আছে, প্রথমে লেফটটাকে পিক করবেন, তারপরে রাইটটাকে পিক করবেন, এটা বলবো হচ্ছে প্রথম 4জন ইঞ্জিনিয়ারকে। এবং 5 নাম্বার যে ইঞ্জিনিয়ার আছে তার জন্য জাস্ট কাহিনীটা উল্টে যাবে, তার জন্য কাহিনীটা হবে হচ্ছে প্রথমে রাইটটা পিক করবেন, রাইট সাইডে যে এলিমেন্ট আছে এটা পিক করবেন, তারপরে লেফট সাইডের এলিমেন্টটাকে পিক করবেন। এটা ডিটেলস এক্সপ্লেনেশনে যাচ্ছি না, যাদের সমস্যা আছে তারা ডাইনিং ফিলোসফারের কেস 3টা দেখে নেবেন। ফাইন। সো এটা আমাদের গেল এই নাম্বারটা, আইডেন্টিফাই দ্য প্রবলেম শোন হেয়ার। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে ডাইনিং ফিলোসফার প্রবলেম হচ্ছে, অর্থাৎ এখানে একটা ডেডলক সিচুয়েশন অ্যারাইজ হয়েছে। ঠিক আছে, এখানে ডেডলক সিচুয়েশন অ্যারাইজ হয়েছে। সো এই যে আমরা এখানে বললাম যে every designer pick up the device on the left side, then each designer waits for the device on the right side। সবাই যদি সবার লেফট সাইড থেকে নেয় তাহলে প্রত্যেকের রাইট সাইডও কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে আলটিমেটলি। ওকে, সো এটা
এরপরে 2 নাম্বারটা যদি আমরা দেখি, আমাদের বলছে এই যে আমাদের সমস্যাটা হইছে এটাকে সেমাফোর বেসড, আমরা কিন্তু সেমাফোর কি সেটা আমরা দেখছি ডেডলকে, সেমাফোর বেসড সলিউশন চাইছে এটাকে প্রিভেন্ট করার জন্য। সো এটাতে আমরা ওই কেস 3 তে যে কোডটা দেখছিলাম একবার হুবহু সেম কোডটা আপনার এখানে লিখে দিলে হয়ে যাচ্ছে। জাস্ট এখানে ডিজাইনারের জায়গায় লেখা ছিল ফিলোসোফার, এখানে আপনি লিখছেন হচ্ছে কি ডিজাইনার। ওকে, সো একবারে সেম কাহিনী। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এক্সপ্লেনেশন আমি যাচ্ছি না, এখানে আপনারা জাস্ট এটা দিবেন এবং এইখানে পাশাপাশি আরেকটা জিনিস একাই দিতে পারেন, সেটা হচ্ছে ডিজাইনার 1, ডিজাইনার 0 থেকে শুরু করি, ডিজাইনার 0, ডিজাইনার 1, ডিজাইনার 2, ডিজাইনার 3, ডিজাইনার 4। ওকে, এটা হচ্ছে ধরে নিচ্ছি S0, S1, S2, S3, S4। সো ডিজাইনার 0 যখন তার লেফট সাইডের এলিমেন্টটাকে নিবে, ঠিক আছে, ডিজাইনার 0 যখন তার লেফট সাইডের এলিমেন্টটাকে নিবে, আমি ধরে নিচ্ছি লেফট সাইডের এলিমেন্টটাকে পাইছে, সে লেফট সাইডের এলিমেন্টটাকে পাইছে, অর্থাৎ একটা টেবিল ডিজাইনার 0 এখানে আছে, ডিজাইনার 1 এখানে আছে। ডিজাইনার 0 যদি তার এটা একটা হাত হয়, এটা একটা হাত হয়, অবশ্যই কোন হাতটা যদি তার লেফটে যাবে, আমি যদি এইভাবে বসি তাহলে এই সাইডটা তার লেফটে যাবে, এবং ডিজাইনার 1 এর ক্ষেত্রে তার লেফট হবে হচ্ছে এইটা। ওকে, সো দুইজনের মাঝখানে কিন্তু একটা রিসোর্সে শেয়ার করা আছে। সো ডিজাইনার 0 যতক্ষণে এই রিসোর্সটাকে অ্যাক্সেস করবে, দেখা যাচ্ছে ডিজাইনার 1 ততক্ষণে এই রিসোর্সটাকে নিয়ে নিছে, তখন ডিজাইনার 0 কি করবে, ডিজাইনার 0 এটার জন্য রিকোয়েস্ট করবে। ওকে, ডিজাইনার 0 কিন্তু এটার অ্যাক্সেস পাচ্ছে না, এটার জন্য রিকোয়েস্ট করতেছে। ডিজাইনার 1 যতক্ষণে এটা নিচ্ছিল ততক্ষণে এই জায়গায় যে রিসোর্সটা ছিল সেটা কিন্তু ডিজাইনার 2 কিন্তু হাতায় নিছে। ওকে, লেফট সাইড থেকে। সো সবাই কিন্তু লেফট সাইডে নিচ্ছে, আমি কি বলছি, প্রথম চারটা ডিজাইনারই লেফট সাইড থেকে নিবে এলিমেন্ট D3, এটা D4, প্রথম চারটা ডিজাইনারই লেফট সাইডটাকে আগে ইমপ্লিমেন্ট করবে, অর্থাৎ সবাই লেফট সাইডটাকে নিবে। অর্থাৎ প্রথম ডিজাইনার যখন নেবে তখন হচ্ছে এইটার মান হয়ে যাবে কি 1 থেকে 0, অর্থাৎ এই রিসোর্সটা যদি আমি হচ্ছে রিসোর্স 0 ধরি, এটা সে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এরপরে S1টাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। এবং 4 নাম্বার ডিজাইনার কি করবে, 4 নাম্বার ডিজাইনারটা আগে রাইট সাইড থেকে নিতে যাবে, রাইট সাইড থেকে নিতে যাবে। 4 নাম্বার ডিজাইনের রাইট সাইড কোনটা, 4 নাম্বার ডিজাইনারের রাইট সাইড কিন্তু হচ্ছে এইটা। ওকে, 4 নাম্বার ডিজাইনারের রাইট সাইড হচ্ছে এইটা, বাট এই জায়গার যে এলিমেন্টটা আছে, এই জায়গার যে এলিমেন্টটা আছে এটা কিন্তু অলরেডি D0 এর কাছে, ঠিক আছে, এই জায়গায় কিন্তু অলরেডি D0 এর কাছে এলিমেন্ট আছে। সো 4 নাম্বার ডিজাইনারটা প্রথমে আর এর জন্য রিকোয়েস্ট করবে এবং এল এর জন্য রিকোয়েস্ট করবে, ঠিক আছে, অর্থাৎ 4 নাম্বার ডিজাইনার কোনো কিছুই পায় নাই, ঠিক আছে, 4 নাম্বার ডিজাইনার কোনো কিছুই পায় নাই। সো 4 নাম্বার ডিজাইনার কোনো কিছুই পায় নাই মানে এই 4 নাম্বার ডিজাইনার যখন হচ্ছে এই সাইডে তাকাইছে, মানে সবাই হচ্ছে লেফট সাইড থেকে নিছে, 4 নাম্বার ডিজাইনার একটু মাতব্বরি করে কি করছে, একটু লেফট সাইডে রাইট সাইডে তাকাইছে, ততক্ষণে ডিজাইনার 3 এই জায়গায় থেকে নিছে এবং সাথে সাথে এইখান থেকে যে রিসোর্সটা ছিল এইটাকেও সে নিয়ে নিছে। অ্যাজ এ রেজাল্ট ডিজাইনার 3 তার কাজ কমপ্লিট করতে পারছে, ডিজাইনার 3 কাজ শেষ। এরপর ডিজাইনার 3 কাজ শেষ হয়ে গেলে কি ডিজাইনার এই সব রিসোর্সকে ফ্রি করে দিবে, অর্থাৎ ডিজাইনার 2 এখন হচ্ছে এই রিসোর্সের অ্যাক্সেস পাবে। ওকে, সো ডিজাইনার 2 তার কাজ শেষ করবে, ডিজাইনার 1 কাজ শেষ করবে, ডিজাইনার 0 কাজ শেষ করবে। ডিজাইনার 0 যখন কাজ শেষ করবে, ডিজাইনার 0 তখন এই জায়গার যে রিসোর্সটা আছে এটাকে ফ্রি করে দেবে, তখন ডিজাইনার 4 এটাকে গ্র্যাব করবে এবং তার এই পাশ থেকে ডিজাইনার এই যে এই রিসোর্সটাকে গ্র্যাব করবে এবং সেও কমপ্লিট করবে। জাস্ট এটাই যে আমরা এখানে বলতেছি যে যখন আমাদের ডিজাইনারের মান, এখানে আমরা আই দ্বারা হচ্ছে ডিজাইনারের রোলকে আমরা প্লে করতেছি, ডিজাইনার 0 1 2 3 4। সো আমরা দেখতেছি যদি ডিজাইনারের মান যদি 4 হয়, ডিজাইনার যদি 4 নাম্বার ইয়া হয়, অর্থাৎ 0 1 2 3 4, 4 মানে কিন্তু এখানে 5 কারণ 0 থেকে কাউন্ট শুরু করছি। ইফ i = 4, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা রাইট সাইডের যে কোডটা সেটাকে লিখবো, তারপর লেফট সাইডের কোডটাকে লিখবো। এগুলোর এক্সপ্লেনেশন ওই ভিডিওতে দেখা আছে, দেখে নেবেন, লেখা আছে। ওকে, এরপরে যদি আমরা নিচে আর যদি অন্যান্য কেস হয়, তাহলে অর্থাৎ অন্যান্য কেস বলতে 0 1 2 3 এগুলোর জন্য হয়, তাহলে আমরা প্রথমে হচ্ছে রাইট সাইডে প্রথমে লেফট সাইডকে ইমপ্লিমেন্ট করবো, তারপর রাইট সাইড ইমপ্লিমেন্ট করবো। সো আপনারা এইখানে এই টেবিলটাও আঁকায় দিবেন, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। ওকে, সো আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। ওকে, সো এরপরে যদি আমরা সামনের দিকে যাই, আমাদের এখানে একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে আছে। এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে আমাকে বলছে কনভার্ট ইট টু দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এখান থেকে আমাকে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বের করতে বলছে। ওকে, সো এটার জন্য 5 নাম্বার আর 2 নাম্বারের জন্য আরো 5 নাম্বার, সো 10 নাম্বার। খুবই ইজি এই মার্কসটাকে গ্র্যাব করা। কিভাবে, আমরা যদি এখানে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে প্রসেসগুলোকে আমি এভাবে ভার্টিক্যালি লিখে নিব, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4, প্রসেস 5। এরপরে কি করব, এরপর হচ্ছে অ্যালোকেশনের একটা সেগমেন্ট করব, অ্যালোকেশন সেগমেন্ট, আর একটা হচ্ছে রিকোয়েস্ট সেগমেন্ট, রিকোয়েস্ট সেগমেন্ট, অ্যালোকেশন সেগমেন্ট এন্ড রিকোয়েস্ট সেগমেন্ট। ওকে, সো এখন যদি আমরা এখানে আরেকটু হচ্ছে করি, দেখতে যাই, তাহলে আমাদের এখানে অ্যালোকেশন সেগমেন্ট থেকে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে অ্যালোকেশনের ক্যারেক্টার, আমাদের সকল রিসোর্সগুলোকে লিখবো, R1 R2 R3 R4। রিকোয়েস্টের ক্ষেত্রেও আমরা সেম জিনিস R1 R2 R3 R4 লিখলাম। প্রসেস 1 বা আমাদের যে হ্যাঁ প্রসেস 1 আমাদের R1 এর সাথে কি সম্পর্ক আছে দেখি। প্রসেস 1 কি R1 থেকে কোনো অ্যালোকেশন পাচ্ছে? হ্যাঁ, প্রসেস 1 R1 থেকে একটা রিসোর্স অ্যালোকেট পাচ্ছে, সো R1 এর নিচে আমরা 1 লিখে দিচ্ছি। প্রসেস 1 অন্য কোথাও থেকে আর কোনো অ্যালোকেশন পাচ্ছে? আনসার হচ্ছে না। প্রসেস 1 কি কাউকে রিকোয়েস্ট করতেছে? হ্যাঁ, অন্য কারো কাছ থেকে যেহেতু অ্যালোকেশন পাচ্ছে না, সো সবগুলা 0।
প্রসেস 1 কি কাউকে রিকোয়েস্ট করতেছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, কাকে? R2 কে। সো R2 নিচে 1 দিব। আর কাউকে কি রিকোয়েস্ট করতেছে? অ্যান্সার হচ্ছে না, তাহলে সবগুলাকে 0 দিব। সো এইভাবে করে করে বাকিগুলো আমরা ফিল আপ করব। সো এই যে 1 4টা 0 0 1 0 0। ওকে, সো প্রসেস 1 এর জন্য বের করলাম, প্রসেস 2 এর জন্য বের করব, প্রসেস 3, প্রসেস 4, প্রসেস 5 সবগুলোর জন্য সেম ভাবে। আমি আরেকটা র‍্যান্ডম দেখে লেটস হচ্ছে আমরা প্রসেস 4 এর ক্যালকুলেশন যদি করি, প্রসেস 4 এর ক্ষেত্রে কি হচ্ছে, সে অ্যালোকেশন পাইছে কার কার, অ্যালোকেশন পাইছে কার কার বের করব কিভাবে, যেদিক থেকে তীর আসছে, এই দুইটা তীর আসছে, সো এই দুইটা থেকে অ্যালোকেশন পাইছে, সো R2 আর R4 থেকে অ্যালোকেশন পাইছে। সো এই যে অ্যালোকেটেড রিসোর্সের R2 এর নিচে একটা 1 দিব, R4 এর নিচে একটা 1 দিব, বাকি সবগুলো 0। এটা রিকোয়েস্ট করছে কাকে কাকে, রিকোয়েস্ট করছে কিন্তু একটাকে, যেটা বের হয়েছে, শুধুমাত্র বের হয়েছে যেটা, সেগুলো রিকোয়েস্ট, যেমন R1 কে শুধুমাত্র রিকোয়েস্ট করছে। সো P4 এর রিকোয়েস্টের R1 এর আন্ডারে 1 দিব, বাকিগুলা 0। ওকে, সেইভাবে করে সবগুলো আমরা বের করলাম। এখন আমাকে এখানে আরেকটা কথা বলছে যে কনভার্ট ইট টু দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। অ্যালোকেশনের জন্য করছে, রিকোয়েস্টের জন্য করছে, আবার অ্যাভেইলেবল কয়টা আছে এটা চাইছে। অ্যাভেইলেবিলিটি কিভাবে চেক করব, এটা চেক করার ওয়েটা হচ্ছে এরকম যে আমরা যদি এখানে ভালো মতো খেয়াল করি যে এখানে কয়টা রিসোর্স ফ্রি আছে, কয়টা রিসোর্স অ্যালোকেট করা হয়নি। P4 এটাকে রিকোয়েস্ট করছে, বাট অ্যালোকেট কি করছে, অ্যান্সার হচ্ছে না। তার মানে এখানে 3টা রিসোর্স ছিল, 3টা রিসোর্সের একটা অ্যালোকেট করা হয়েছে, 2টা কিন্তু ফ্রি আছে। সো R1 এর নিচে অ্যাভেলেবল রিসোর্সে R1 এর নিচে আমরা 2 লিখবো। R2 তে 2টা রিসোর্স ছিল, 2টাই কি করা হয়েছে, অ্যালোকেট করা হয়েছে। R3 একটা ছিল, একটা অ্যালোকেট করা হয়েছে, সবগুলো কিন্তু সবগুলো অ্যালোকেট করা হয়েছে। সো আর কোনটা ফ্রি নেই, সো সবগুলোর নিচে আমরা 0 দিয়ে দিচ্ছি। সো 2 0 0, এটা হচ্ছে আমার অ্যাভেলেবল রিসোর্সের কাউন্ট। ফাইন, এখন আমরা প্রথম কোশ্চেন অ্যাকমপ্লিশ করে ফেললাম। সেকেন্ড কোশ্চেনে অ্যাপ্লাই ব্যাংকার্স অ্যালগরিদম টু দ্য ম্যাট্রিক্স এন্ড ফাইন্ড ইফ দেয়ার ইজ আ ডেডলক। সো আমাকে এখানে ডেডলক ফাইন্ড আউট করতে বলছে আর সেফ সিকোয়েন্স লিখতে বলছে। সো আমরা কি করব, এই যে টেবিলটা মাত্র বানিয়েছি, এই টেবিলটা থেকে সাহায্য নিয়ে আমরা হচ্ছে এটার সলভ করে ফেলতে পারবো। কিভাবে, যে প্রসেস 1 এর অ্যালোকেট করা হয়েছে এই কয়টা, এবং প্রসেস 1 এর নিড কয়টা, রিকোয়েস্ট মানে কি ভাই, আমার এখানে ডেডলক বানানোর জন্য সবসময় যে আমার হচ্ছে যে ম্যাক্স লাগবে, তারপরে অ্যাভেলেবল, এগুলো কোনো কিছুই না। আমার নিড মানে কি, আমরা যে বের করতাম নিড, নিড ইকুয়াল লিখতাম যে ম্যাক্স মাইনাস অ্যালোকেটেড। সো আমার কাছে ম্যাক্স দেয়া নাই, তার মানে কি আমি পারবো না, অ্যান্সার হচ্ছে না। তাও আমরা পারবো, কিসের জন্য পারবো, কারণ নিড মানে কি, নিড মানে যেটা আমার দরকার, আমি রিকোয়েস্ট করছি, আমি এখনো পাই নাই, সেটাই তো আমার নিড, তাই না। এবং এখান থেকে কিন্তু আমি হচ্ছে এই গ্রাফ থেকে কিন্তু ইজিলি আমি হচ্ছে আমার রিকোয়েস্ট কয়টাকে করছি, অর্থাৎ কারেন্ট নিড কয়টা সেটা কিন্তু আমি জানতে পারতেছি। আমার কারেন্ট নিড হচ্ছে প্রসেস 1 কে কমপ্লিট করতে এইটা, প্রসেস 2 কে এইটা। সো আমি, আমার কাছে কিন্তু কারেন্ট নিড আছে। ওকে, সো আমার কাছে কারেন্ট নিড আছে, আমার কাছে অ্যাভেলেবল রিসোর্স আছে। এখন আমরা দেখবো যে এখান থেকে আমরা সামহাউ কোনোভাবে যদি সেফ সিকোয়েন্সটা বের করতে পারি, ডেডলক না হয়। সো আমার কাছে রিসোর্স আছে 2 0 0। ওকে, সো R1 আছে 2টা, আর বাকি সবগুলো 0। সো আমরা কি সামহাউ P1 কে এখানে অ্যাকমপ্লিশ করতে পারি, P1 কে কি হচ্ছে আমি রিসোর্স গুলো দিয়ে তাকে কি কমপ্লিট করতে পারি, অ্যান্সার হচ্ছে না। কারণ কি, P1 এর লাগবে হচ্ছে একটা R2, বাট আমার কাছে R2 আছে 0টা, আমি এটা পাই না। P2 এর ক্ষেত্রে যদি দেখি, P2 আমার হচ্ছে রিকোয়েস্ট করছে হচ্ছে R3, বাট আমার কাছে আছে কত, আমার কাছে আছে কিন্তু হচ্ছে R3 0টা, আমি তাকেও দিতে পারছি না। P3 এর ক্ষেত্রে, P3 রিকোয়েস্ট করছে R4, বাট আমার কাছে আছে R4 0টা, আমি তাকেও দিতে পারছি না। P4 এর ক্ষেত্রে যদি দেখি, P4 রিকোয়েস্ট করছে R1 এবং চাইছে একটাই, এবং আমি তাকে কিন্তু এখন দিতে পারবো, যে আমার কাছে 2টা আছে, আমি তাকে একটা দিতে পারবো। যেহেতু 2টাও চাইতো, আমি তাকে 2টাও দিয়ে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। সো আমরা এখন কিন্তু সেফ সিকোয়েন্সে লেখা শুরু করবো। সেফ সিকোয়েন্সে আমরা কি লেখা শুরু করবো, সেফ সিকোয়েন্সে আমরা লেখা শুরু করবো যে P4 কে আমি সবার প্রথমে রিসোর্সটা দিচ্ছি, P4 কে আমি এইখান থেকে রিসোর্স দিয়ে দিলাম। তার মানে P4 আমার এক্সিকিউট শেষ হয়ে যাবে, এবং P4 এক্সিকিউট শেষ হয়ে যাওয়ার সাথে সাথে P4 একটু আগে যে পরিমাণে অ্যালোকেটেড ছিল তার কাছে, P4 এর কাছে যে কয়টা রিসোর্স অ্যালোকেটেড ছিল সেগুলোও কি সে রিলিজ করে দিবে, তাই না। অর্থাৎ এই যে P4 যখন শেষ হয়ে যাবে, P4 শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সে কি করবে, সে যেগুলো থেকে নিয়েছিল সেগুলোও কিন্তু এই যে কানেকশন গুলো ব্রেক হয়ে যাবে, অর্থাৎ এগুলো তখন ফ্রি হয়ে যাবে, তাই তো। সেই ক্ষেত্রে P4 শেয়ার চলে যাওয়ার সাথে সাথে আমরা অ্যাভেলেবল রিসোর্সকে আপডেট করব এটার সাথে এটা যোগ করে। সো 0 + 2 কত, 2, 1 + 0 কত, 1, 0 + 0 কত, 0, 1 + 0 কত, 1। সো 2 1 0 1, ফাইন। এরপরে যদি আমরা সামনের দিকে যাই, P5 কে কি আমরা সামহাউ ইয়া করতে পারি, দেখতেছি হ্যাঁ, P5 কে তো আমরা কমপ্লিট করতে পারি, কারণ P5 এর কোনো রিকোয়েস্টই নাই, P5 এর কোনো রিকোয়েস্টই নাই, অর্থাৎ সে তাকে কিছু না দিলেও সে কমপ্লিট। সো P5 কে আমরা এখানে কমপ্লিট করে দিচ্ছি। এরপরে যদি আমরা আমাদের P4 এবং P5 কে আমরা কমপ্লিট করলাম, এখন আমরা আবার উপরে যাব, আবার উপরে যাই, আমরা P1 আছে, সো আমরা এখন দেখবো P1 কে আবার কি আমরা স্যাটিসফাই করতে পারি কিনা। লিখতেছি P1 এর একটা R2 লাগবে, আমার কাছে কি অ্যাভেলেবল রিসোর্সে R2 আছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, R2 আছে। সো আমি এখন P1 কে কি করতে পারবো, সেফ সিকোয়েন্সে লিখতে পারবো। সো এখানে আমি P1 লিখলাম, এবং P1 কে যখন আমি লিখতেছি, P1 কিন্তু তার অ্যালোকেটেড রিসোর্স গুলোকে এখন সে ফ্রি করে দিবে। ওকে, সো অ্যালোকেটেড রিসোর্স কে ফ্রি করে দেবে মানে R1 এটার সাথে একটা যোগ হবে, এখানে 3 1 0 1। ওকে, সো P1 লিখে ফেললাম, P1 আমাদের এখান থেকে ডান। এখন P2 কে কি আমি হচ্ছে আমার কাছে যা আছে এটাতে স্যাটিসফাই করতে পারি, অ্যান্সার হচ্ছে না। P2 লাগবে হচ্ছে একটা R3, বাট আমার কাছে আছে কত, আমার কাছে আছে হচ্ছে 0। সো আমি তাকে দিতে পারতেছি না। সো আমি এখন P3 এর ক্ষেত্রে যাই, P3 দিয়ে কি আমি এটা কন্ট্রোল করতে পারি, P3 কে কি আমি সামহাউ দিতে পারি কিছু, হ্যাঁ, P3 একটা R4 লাগবে এবং আমার কাছে একটা R4 আছে। সো P3 কে আমি দিতে পারি, আমি P3 কে এখানে লিখে ফেললাম, ফাইন। এখন P3 তাকে আমি যদি একটা রিসোর্স দিয়ে দেই, তাহলে সে কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে সে তার অ্যালোকেটেড রিসোর্স গুলোকে সে ফ্রি করে দিচ্ছে, অর্থাৎ একটা রিসোর্স সে ফ্রি করে দিচ্ছে। সো আমার আপডেটেড রিসোর্স লিস্টটা হবে হচ্ছে 3 1
এই 1টা যদি এই 0 এর সাথে যোগ হয় 1, এই 0 আর 1 মিলে 1, সো 3 1 1, ফাইন। আমরা এতটুকু পর্যন্ত করলাম। এখন সামনের দিকে যদি যাই, আমাদের বাকি আছে কি P3 আমাদের শেষ, এখন আমাদের বাকি আছে হচ্ছে শুধুমাত্র P2। আমাদের বাকি আছে কি, আমাদের বাকি আছে শুধুমাত্র P2। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে P2 কে যদি আমরা এখন দেখি P2 কে আমরা কোনোভাবে স্যাটিসফাই করতে পারি কিনা। আমাদের রিসোর্স আছে 311, আমাদের P2 লাগবে R3 একটা। সো R3 কি ফ্রি হয়েছে? এটা হচ্ছে R3, হ্যাঁ R3 কিন্তু আমার ফ্রি হয়েছে, R3 আমার ফ্রি হয়েছে। সো আমি চাইলে এখন P2 কে কিন্তু আমার জিনিসপত্র দিয়ে দিতে পারবো। আমি P2 কে জিনিসপত্র দিয়ে দিলাম, P2 আমার ফ্রি হয়ে গেল, এবং P2 ফ্রি হয়ে যাওয়ার সাথে সাথে তার অ্যালোকেটেড রিসোর্স গুলোকে ফ্রি করে দিল। সো এখানে একটা R2 তে একটা 1 যোগ হবে। সো 3 2 1 1, এইটাই মূলত হচ্ছে আমাদের টোটাল অ্যাভেলেবল রিসোর্স। যে সবাই যখন কমপ্লিট হয়ে গেছে, সবাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই কি করবে, রিসোর্স গুলো ফ্রি করে দিবে। সো এটা হচ্ছে আমার 3 2 1 1, অর্থাৎ R1 আছে আমাদের 3টা, R2 আছে 2টা, এবং R3 আছে একটা, R4 আছে একটা। এটা আপনি ভেরিফাই করবেন কিভাবে, এই জায়গায় আসেন, 3 2 1 1 না, 3 2 1 1। সো এই যে R1 আছে 3টা, R2 আছে 2টা, R3 আছে একটা, R4 আছে, আচ্ছা R4 2টা আছে, কিভাবে এটা হলো চলেন দেখি। আমরা কি কোথাও ভুল করছি? হ্যাঁ আমরা এখানে ভুল করছি। এই যে P5 কে যখন আমি রিলিজ করে দিয়েছিলাম, P5 কে যখন রিলিজ করে দিয়েছিলাম তখন এইখানে আমার একের সাথে এক যোগ করে এখানে 2 করা উচিত ছিল, বাট এটা আমি করি নাই। ওকে, এটা আমি হচ্ছে মিস্টেক করে ফেলছি। সো 3 2 1 2, সো এইভাবে আপনি ক্রস চেক করলে আপনার মিস্টেক গুলো কিন্তু আপনি ধরে ফেলতে পারবেন। ওকে, সো এই হচ্ছে আমার এখানকার সিফ সিকোয়েন্স। সো এটা হচ্ছে গেল। এরপরে আমরা যদি এখানে আসি 3 এর এ তে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের এখানে একটা, আচ্ছা এটার কোশ্চেনটা আমি অ্যাড করে নিই। ওকে, সো কোশ্চেন অ্যাড করা শেষ। তো এখানে হচ্ছে আমরা যদি দেখি, আমাদের এখানে কি বলছে, এখানে আমাদের হচ্ছে একটা সিনারিও দিয়ে আছে, এ সিস্টেম uses fixed partitioning to allocate memory to jobs. The following 7 jobs are waiting for memory allocation. Each job must be placed in a single memory block. ওকে, সো এখানে জব দিয়ে আছে, সাইজ দিয়ে আছে, এবং টার্ন অ্যারাউন্ড টাইম দিয়ে আছে, এবং এখানে আমাদের ব্লক এবং সাইজ দিয়ে আছে। সো আপনারা যারা হচ্ছে এটা করতে পারেন না, তারা আমার হচ্ছে চ্যানেলে দেখবেন, এটার এগেইনস্টে একটা প্রবলেম সলভ করা আছে। সো এটা একটু দেখে নেবেন ওই ভিডিওটা। সো আমি চলেন এটাকে একটু সলভ করি আমরা। এবং এটার বি নাম্বারে বলা আছে, আচ্ছা এখানে আমাদের বলছে এখানে শুধুমাত্র ফার্স্ট ফিট, এ নাম্বারে বলছে শুধুমাত্র ফার্স্ট ফিটটা অ্যাপ্লাই করতে। ওকে, সো বি নাম্বারে কি বলছে, বি নাম্বারে বলছে এই যে এইখানকার ফার্স্ট ফিট অ্যাপ্লাইয়ের পরে আমাদের প্রত্যেকটা ব্লকের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা বের করতে বলছে, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ক্যালকুলেট করতে বলছে। এবং এরপরে বলছে যে জাস্টিফাই ওয়ান ইফেক্টিভ সলিউশন টু মিনিমাইজেস দ্য মেমোরি ওয়েস্টেজ। আমরা এখানে ফার্স্ট ফিট ইউজ করছি, ইউজ করে আমার ধরে নিচ্ছি আমার ওয়েস্টেজ আসছে লেটস সে 800K। সো আমার এমন কোনো ওয়ে আছে যেটা ইউজ করলে, যে অ্যালগরিদমটা ইউজ করলে এর থেকে আমার কম ইয়ে আসবে, সেটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে বলছে। এটা বি নাম্বার। সো একটা একটা করে আমরা সলভ করি আগে। ওকে, সো এটাকে আমি হচ্ছে একটু নিচে নিয়ে নিই আগে, এটাকে উপরে দিই, ফাইন। ওকে, আমরা আচ্ছা একটা মিনিট। হুম, আমাদের এখানে ব্লক সাইজ প্রথমটা হচ্ছে 100K। আমরা হচ্ছে এটাকে 100K করে দিই, 100K 100K। দ্বিতীয়টা হচ্ছে 250K। সো এটাকে আমরা 250K করে দিই, 250K। থার্ডটা হচ্ছে 300K। সো এখানে 300K করে দিব, 300K। লাস্টেরটা হচ্ছে 150K। সো 150K, ফাইন। সো আমরা সর্বপ্রথমে দেখি আমাদের ফার্স্ট ফিট। ফার্স্ট ফিট মানে কি, যেটা আগে পাবে সেটা আগে বসে পড়বে। ঠিক আছে, আগে মানে যেখানেই কাজ সেখানেই রাত। ঠিক আছে, না সরি, যেখানে রাত সেখানেই কাজ। তো জব ওয়ান যখন এখানে অ্যারাইভ করছে, জব ওয়ানের সাইজ কত, 95K। সো জব ওয়ান আইসা দেখবে যে ব্লক ওয়ানে সে কোনোভাবে জায়গা করতে পারতেছে না। রাউন্ড ওয়ানের কথা চিন্তা করতেছি, হ্যাঁ রাউন্ড ওয়ানে আমাদের জব ওয়ান, আমাদের ব্লক ওয়ানে কি জায়গা পাচ্ছে, আসলে হচ্ছে হ্যাঁ 95K দিয়ে জব ওয়ান এখানে সুন্দর মতো থাকতে পারবে। সো এখানে আমি জব ওয়ান লিখে দিচ্ছি। ওকে, জব ওয়ান লিখে দিলাম, ফাইন। জবানের টার্ন অ্যারাউন্ড কত, 2 সে, সো রাউন্ড ওয়ানে দিছি, তাকে আমি এখানে দিব। সো দুইবার লিখে দিলাম, যেখান থেকে শুরু সেটা সহ দুইবার। জব টু এর ক্ষেত্রে, জব টু এর কত, 180K। 180K আমি যদি এখান থেকে রাউন্ড ওয়ানে দেখি, রাউন্ড ওয়ান এখানে যেহেতু কমপ্লিট হয়নি, এখানে কি কোথাও 180K এটাকে ফিট করা যাবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, সর্বপ্রথম এটাতে করা যাবে। সো এটাতেই বসাবো। সো সর্বপ্রথম খুঁজতে খুঁজতে প্রথম যে জায়গায় পাবো সেই জায়গায় ধরলে সেই জায়গাতেই বসাই দিব, না ধরলে নিচের দিকে যাবো, ধরলে ওইখানে বসাই দিব। সো J2 এখানে বসবে। তার টার্ন অ্যারাউন্ড কত, 3 বার। সো J2 J2 J2। J3 বা জব 3 তার হচ্ছে সাইজ কত, 60K। তাকে দেখি রাউন্ড ওয়ানে, তাকে এখানে দেওয়া যাবে না, অকুপাইড অকুপাইড এইখানে দেওয়া যাবে। সো আমি তাকে এখানে দিয়ে দিব, কারণ 300K অনেক জায়গায়। সো এখানে আমি দিয়ে দিলাম একে, জব 3। টার্ন অ্যারাউন্ড মাত্র 1। জব 4 210K। রাউন্ড ওয়ানে কি তাকে দিতে পারতেছি? অ্যান্সার হচ্ছে রাউন্ড ওয়ানে যদি আমি জব 4 কে দিতে চাই, 150K আমার শুধুমাত্র ফাঁকা আছে। সো এখানে আমি 210K দিতে পারবো না। সো জব 4 আমাদের আপাতত একটু হোল্ডে আছে। জব 5 একে কি আমি হচ্ছে দিতে পারবো, জব 5K আর রাউন্ড ওয়ানে, হ্যাঁ জব 5 135K আমি তাকে এখানে ইজিলি দিতে পারবো। সো এখানে জব 5, এবং জব 5 এর টার্ন অ্যারাউন্ড হচ্ছে 2। সো জব 5। সো আর ওয়ানে আর কোনো জায়গা নেই, আমরা এখন R2 তে আসবো, রাউন্ড 2। রাউন্ড 2 তে আমাদের শুরু হবে কোনটা বাকি পড়ছিল সেখান থেকে, জব 4। রাউন্ড 2 তে জব 4 কে কি কোথাও জায়গা দেওয়া যাচ্ছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, রাউন্ড 2 তে আমরা জব 4 কে এইখানে জায়গা দিতে পারি, কারণ আমার সাইজ হচ্ছে 210K আর এই মেমোরি সাইজ হচ্ছে 300K। সো আমরা এখানে জব 4 দিলাম, এবং এটার ইয়ে কত, এটার ইয়ে হচ্ছে 2। সো J4 ফাইন। এরপরে যদি আমরা নিচে যাই, আমরা হচ্ছে রাউন্ড 3 তে যাই, রাউন্ড 2 কমপ্লিট। রাউন্ড 3 তে আমাদের J5 পর্যন্ত হয়ে গেছে। জব 6 এর ক্ষেত্রে যদি দেখি,
জব 6 75 কে, সো আমরা তাকে 100 কে এর বদলে এখানে 75 কে এখানে দিয়ে দিবে জব 6, ফাইন, এবং তার টার্ন আরাউন্ড 1। জব 7 এর ক্ষেত্রে যদি দেখি আমাদের সাইজ কত 155 কে, তাকে কি আমি R3 তে দিতে পারি? অ্যান্সার হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমার এখানে 150 কে ফাঁকা আছে, সো আমি এখানে তাকে দিতে পারবো না। তাকে আমার রাউন্ড 4 এ যাইতে হবে, তার জন্য রাউন্ড 4 এ যেয়ে আমি কি তাকে এখানে দিতে পারবো ব্লক 1 এ? অ্যান্সার হচ্ছে না, কারণ আমার সাইজ 155 কে, এখানে হচ্ছে 100 কে, হবে না। আমি কি তাকে ব্লক 2 তে দিতে পারবো? অবভিয়াসলি দিতে পারবো, কারণ এখানে 250 কে আছে এবং আমার সাইজ হচ্ছে 150 কে, 155 কে, সো আমি এখানে দিতে পারবো। সো তার ইয়া কত? জব 7, জব 7, তার টার্ন অ্যারাউন্ড কত? 3, তো J7, J7, এবং বাকিগুলোকে আমরা ড্যাশ দ্বারা রিপ্লেস করতেছি। এগুলো হচ্ছে আমার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, নট ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আমরা ক্যালকুলেট করবো, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সেই মেমরি, এটা হচ্ছে আমাদের সেই মেমরি অ্যালোকেশন টেবিলটা। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। এখন বি নাম্বারে আসি। বি নাম্বার কি বলছে? ডিটারমাইন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ইন ইচ ব্লক। সো এই জায়গার প্রত্যেকটা ব্লকের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বের করতে হবে, তাই না? সো এই যে এই জিনিসটাকে রিফাইন্ড করে আমরা এখানে লিখছি, সেম এই জিনিসটাই, নাথিং এলস, ঠিক আছে? যে J1 J2 J3 J5 J1 J2 J3 J5 J1 J2 J4 J5 J6 J2 J4 J7 J7 J7, ঠিক আছে? এটা চ্যাট বানানো, ফাইন। এখন আমরা যেটা করব, আমাদের বি নাম্বারের অ্যান্সার করব। বি নাম্বার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বের করতে বলছে, টোটাল বলে নাই, আবার বলছে টোটাল বলে না, আমাকে বলছে প্রত্যেকটা ব্লকের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কত। এখন ব্লক 1 এর ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করব? ব্লক 1 এর ক্ষেত্রে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কত হবে? ব্লক 1 এ কারা কারা আসছে? J1 আসছে, J1 আসছে, এবং আর কি আসছে? J6 আসছে। ওকে, সো আমার ব্লক 1 এর ক্যালকুলেশনটা হবে এরকম। আমাদের J1 এর মেমরি সাইজ কত? ঠিক আছে, মেমরি সাইজ কত? J1 এর মেমরি, সরি, আমার এখানে ব্লক সাইজ কত? 100k, 100k মাইনাস J1 এর জব 1 এর মেমরি সাইজ কত? জব 1 এর মেমরি সাইজ হচ্ছে 95k, তাই তো? সো 95k জব 1 এর জন্য গেল, প্লাস জব 6 এর জন্য 100k মাইনাস জব 6 এর আমাদের মেমরি সাইজ কত? জব 6 এর সাইজ হচ্ছে 135k, আর জব 6, জব 6, জব 6 হচ্ছে 75k এক্স্যাক্টলি। সো এখানে 75k, সো এটা যদি আমি যোগ করি তাহলে আমার এখানে আসবে কত? 30k, ঠিক আছে? সো ব্লক 1 এর জন্য আমি এভাবে ক্যালকুলেট করলাম 30k। ব্লক 2 এর জন্য সেম, নাথিং এলস। ব্লক 2 কারা কারা আছে? J2 এন্ড J7, J2 প্লাস J7। কি করতে হবে? J2 মানে কি? J2 মানে হচ্ছে 250k, মানে সরি, ব্লক 2 মানে 250k মাইনাস এখানে J2 এর সাইজ লিখবো, প্লাস J7 মানে 250k মাইনাস J7 এর যে সাইজ আছে, 2 এর সাইজ আর 7 এর সাইজ লাগবে আমার। 2 হচ্ছে 180 আর 155, সো 180 আর 155। ওকে, সো এখানে আমার সম্ভবত আসবে 95k, আর এখানে আসবে 50, 20 আর হচ্ছে 70, ঠিক আছে? 7 9 13, সরি 916 আর হচ্ছে 5, 165, সো টোটাল আসবে হচ্ছে আমরা এখানে 165k। সো ব্লক 2 165k, এভাবে করে আমি বাকিগুলো বের করে নিব, যেগুলো হচ্ছে ব্লক ওয়াইজ আমার ফ্র্যাগমেন্টেশন, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আমার যদি টোটাল ফ্র্যাগমেন্টেশন চাই তাহলে সবগুলোকে যোগ করে দিব 540k, এটা হচ্ছে আমার টোটাল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আশা করি জিনিসটা বুঝাতে পারছি। সো এটা বি এর একটা পোর্শনের অ্যান্সার গেল, বি এর একটা পোর্শন। আর একটা পোর্শন চাইছে জাস্টিফাই ওয়ান ইফেক্টিভ সলিউশন টু মিনিমাইজ দিস মেমরি ওয়েস্টেজ। সো এখানে আমার মতে, আমি এক্স্যাক্টলি জানি না এখানে আমি অ্যান্সার কি করবো, পরীক্ষাতে আসলে সেটা আলাদা হিসাব। সেটা হচ্ছে এখানে আমরা জানি যে আমাদের বেস্ট ফিট অলওয়েজ আমাদের চেষ্টা করে যে মেমোরি ওয়েস্টেজ কমাইতে। হ্যাঁ, ফার্স্ট ফিট আমাদের মেমোরি ওয়েস্টেজ করাইতে পারে, ওয়ার্স্ট ফিট তো করাই স্বাভাবিক। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকমই বিতে এরকম আরেকটা টেবিল বানালাম, যে টেবিলে হচ্ছে আমি ফার্স্ট ফিট অ্যাপ্লাই করলাম, সরি বেস্ট ফিট অ্যাপ্লাই করলাম। বেস্ট ফিট অ্যাপ্লাইয়ের পরে আমরা কি করলাম? বেস্ট ফিট অ্যাপ্লাইয়ের পরে আমার টোটাল ফ্র্যাগমেন্টেশন কত এটা বের করলাম, যেমনটা যে এখানে বের করলাম না 540k, এরকম ফার্স্ট ফিট দিয়ে আমরা হচ্ছে যে কি করলাম, এই 540k বা ওই বেস্ট ফিটের জন্য আমার টোটাল ফ্র্যাগমেন্টেশন কত এটা বের করলাম। বের করার পরে আমরা তখন কম্পারিজন করে বলতে পারবো যে বেস্ট ফিটে কম যদি আসে তাহলে বলতে পারবো যে হ্যাঁ বেস্ট ফিট হচ্ছে আমার এখানে ইফেক্টিভ ওয়ে। ওকে, সো এটা হচ্ছে এখানকার অ্যান্সার করার ওয়ে, ফাইন। এরপর হচ্ছে আমাদের 5 নাম্বারটা, এগেইন 5 নাম্বারটা আমি করাবো না, কারণ 5 নাম্বার অলরেডি করানো আছে ইউটিউবে। সো এটা সেই 5 নাম্বার একবার হুবহু এটাই। সো এটা একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন ডিসক স্কেজুলিং পার্ট থেকে। ওকে, সো এই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের কোশ্চেন সলভ। সো আশা করি জিনিসগুলো বুঝাতে পারছি। যদি কোনো সমস্যা থেকে অবশ্যই ইনবক্সে জানাতে পারেন, সরি কমেন্ট বক্সে জানাতে পারেন। এই তো, পরীক্ষা সবার ভালোভাবে দেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।